$4,800 কোটি রপ্তানির লক্ষ্যমাত্রা, সরকারি বেসরকারি সম্মিলিত প্রচেষ্টায় জোর। সরকারি ছুটির সঙ্গে মিল রেখে শিল্প কারখানার শ্রমিকদের জন্য ছুটি, ত্যাগ করা যাবে না কর্মস্থল। এখনো অনিশ্চিত ব্যবসা প্রতিষ্ঠানে ইউটি স্থাপন, অটোমেশনের দেরিতে ভ্যাট ফাঁকির সুযোগ। এবং রপ্তানির ভালো সম্ভাবনার পরও বন্ধ পাট পাতার চা প্রকল্প, করোনাকে কারণ বলছে বিডিএমসি। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছি আমি কপ্তিয়া মুক্তাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। চলতি অর্থ বছরে রপ্তানি আয়ের লক্ষ্য $4,800 কোটি, যা গত অর্থ বছরের চেয়ে প্রায় 20 ভাগ বেশি। প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক থেকে আয়ের লক্ষ্য $34 বিলিয়ন। সরকারি বেসরকারি সম্মিলিত প্রচেষ্টায় এই লক্ষ্য অর্জন সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। করোনার ছোবলে বৈশ্বিক অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয়, যার ধাক্কা বাংলাদেশেও। ফলে গত 6 মাসে রপ্তানি আয় কমেছে ব্যাপকভাবে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসেবে গত অর্থ বছরের রপ্তানি আয় আগের বছরের তুলনায় প্রায় 17 ভাগ কম। গোটা বিশ্ব এখনও লড়ছে করোনার বিরুদ্ধে। চেষ্টা চলছে অর্থনীতি সচল রাখার, লড়ছে বাংলাদেশও। করোনার ধাক্কা কাটিয়ে রপ্তানি আয়ে প্রবৃদ্ধির পথে হাঁটতে চায় সরকার। এজন্য চলতি অর্থ বছরে $4,800 কোটি রপ্তানি আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়, যার $4,100 কোটি আসবে পণ্য বিক্রি থেকে, আর বাকি $700 কোটি সেবা খাত থেকে। এখন কিন্তু অনেক নতুন মার্কেটের সুযোগ আছে এবং আমাদের ট্রেডিশনাল মার্কেটেও কিন্তু আপনার গ্লোবাল সাপ্লাই চেইনে কিন্তু আপনার পরিবর্তন হচ্ছে। এই যে গ্লোবাল সাপ্লাই চেইনে একটা পরিবর্তন আসতেছে, একটা বিরাট বড় পরিবর্তন আসতেছে আপনার গ্লোবাল সাপ্লাই চেইনে। এই পরিবর্তনের কিন্তু সুযোগটা আমাদের নিতে হবে, এটাও একটা বিরাট অপরচুনিটি। তৈরি পোশাক রপ্তানিতে আয়ের লক্ষ্য $3,380 কোটি, যা গত অর্থ বছরের চেয়ে প্রায় 21 ভাগ বেশি। যদিও করোনার কারণে গত অর্থ বছরে এ খাত থেকে আয় কমেছে আগের বছরের চেয়ে প্রায় $618 কোটি। দুটো মার্কেট আমরা ভালো করছি আপাতত, যেটি একটি হলো ইউএসএ আমরা আসলে 17-18-তে আমরা যা করেছিলাম, 18-19-এ যা করেছি তার থেকেও বরং এবার একটু বেটার। প্রথম 4 মাসে আমাদের 1.9 ভাগ একটু বেড়েছে রপ্তানি। একই সাথে আমাদের আরেকটি জিনিস হয়েছে, সেটি হলো যে কানাডায়ও আমাদের উইক 25-এ প্রায় 10.55 ভাগ বেড়ে গেছে। সরকারের বিভিন্ন হ্যান্ডস কর্তৃপক্ষ তাদের সবার সহযোগিতা কামনা করছি, যাতে করে আমরা আমাদের এই টার্গেট $48 বিলিয়ন আমরা অর্জন করতে পারি। বাণিজ্য মন্ত্রী জানান, আসছে ঈদে কোরবানির পশুর চামড়ার ন্যায্য দাম নির্ধারণ করবে সরকার। চামড়া কিনতে ব্যবসায়ীরা যাতে প্রয়োজনীয় ঋণ পান, সে ব্যবস্থাও করা হবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি ছুটির সঙ্গে মিল রেখে তৈরি পোশাক খাত সহ শিল্প কারখানার শ্রমিকদের ছুটি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে তৈরি পোশাক শিল্পের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমইএর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই সময় শ্রমিকদের জুলাই মাসের বেতন ভাতার বিষয়ে আলোচনা হয়। পরে মন্ত্রী গণমাধ্যমকে জানান, গার্মেন্টস শ্রমিকদের এরই মধ্যে জুন মাসের বেতন দেওয়া হয়ে গেছে। জুলাই মাসের বেতন ভাতা বোনাসের বিষয়ে বিজিএমইএর সঙ্গে বৈঠক করে শ্রম মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। পরে ঈদের ছুটি নিয়ে তিনি বলেন, আসন্ন ঈদের ছুটি 3 দিনই থাকছে। কিন্তু চলতি বছর থেকে বন্ধ এ প্রকল্প। মানিকগঞ্জের প্রকল্প এলাকায় এখন নেই কোনো ব্যস্ততা, স্থগিত উৎপাদন কার্যক্রম, বেকার শ্রমিকরা। বন্ধ হওয়ার কারণে আমাদের কৃষকরা অনেকটা ক্ষতিগ্রস্ত। আমরা যারা এখানে কাজ করতাম তারাও আমরা ক্ষতিগ্রস্ত। কোনো স্যালারি পাচ্ছি না বা কোনো টাকা পয়সাও আমরা পাচ্ছি না। আমরা বেশ অসহায় অবস্থায় আছি। উদ্যোক্তারা জানান, গত 3 বছরে জার্মানিতে $50,000 মূল্যের অর্গানিক চা রপ্তানি হয়েছে। 2021 সাল পর্যন্ত আরও 25 থেকে 30 টন শুকনো পাতা রপ্তানির কথা, কিন্তু করোনা পরিস্থিতিতে তা অনিশ্চিত। জিআইটা সবচেয়ে ইম্পর্টেন্ট বেশি, কারণ আমরা তো এখনো মালিকই হইনি। অর্থাৎ বিজিএমসিকে এটাকে মালিক হইতে হবে, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন।
এটা আমাদের ইম্পর্টেন্ট। সেকেন্ড থিং হলো আমরা এখন ধাবিত হব ক্লিনিক্যাল ট্রায়ালে। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে ইনোভেশনে। পাটের ভেষজ চায়ের সম্ভাবনা নিয়ে আশাবাদী বিজেএমসি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে প্রকল্পকে ঢেলে সাজানোর কথা বলছেন সংস্থাটির চেয়ারম্যান। মন্ত্রণালয়ে জমা হয়েছে প্রকল্পের পরিকল্পনা। সেটা জার্মানিতে আমরা নিতে পারতাম, সেটা তারা তাদের সাথে যোগাযোগ করতে টেস্ট দিতে হবে, কিন্তু টেস্টগুলো তো আমি বিসিএস এর যোগাযোগ করছিলাম, তো সেখানে তারা তো আমাকে টেস্ট করে দিতে পারছে না। তারা করোনা টেস্ট, তারা কোনো টেস্ট করলো না। আমি একটা নতুন প্রকল্প প্রস্তাব তৈরি করেছি, সেটা আমি খুব শীঘ্রই মন্ত্রণালয়ে পাঠাবো। তারা যদি অর্থ বরাদ্দ দেয় তাহলে আমি প্রকল্প চালু করলে এই কাজটা করা সম্ভব। রপ্তানি বাড়াতে পাট পাতার পানীয়র মতোর পণ্য বহুমুখীকরণে আরও গবেষণা তাগিদ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশের মুদ্রণ ও প্রকাশনা শিল্পে প্রায় 4,000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খাত সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার ঢাকা চেম্বার আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে দাবি করা হয়। অনুষ্ঠানে ঢাকা চেম্বারের সাবেক সভাপতি এম এ মোমেন বলেন, ব্যবসা বাণিজ্যের অন্যান্য খাতগুলোর মধ্যে এই খাতটি খুবই চ্যালেঞ্জিং এবং প্রতিযোগিতাপূর্ণ। তিনি জানান, প্রতি বছর এই খাতে প্রায় 12,000 কোটি টাকার টার্নওভার হয়ে থাকে। তবে মহামারীর কারণে উদ্যোক্তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। উদ্যোক্তাদের বাঁচিয়ে রাখতে আর্থিক এবং নীতি সহায়তার দাবিও জানান তিনি। ডিসিসিআই সভাপতি শামস মাহমুদ বলেন, কোভিড-19 মহামারীর কারণে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনায় অর্থ প্রবাহ নিশ্চিত করাই এখন উদ্যোক্তাদের জন্য বড় চ্যালেঞ্জ। কৃষিকে যান্ত্রিকরণ করতে স্থানীয়ভাবে কৃষি যন্ত্রপাতি তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। সকালে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কৃষি যান্ত্রিকরণের বিষয়ে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। এ সময় কৃষিমন্ত্রী জানান, কৃষিকাজে লাভবান হতে হলে যান্ত্রিকরণের মাধ্যমে উৎপাদন খরচ কমাতে হবে। সেই সঙ্গে স্বল্প খরচে কম জমিতে অধিক ফসলের উৎপাদনে কৃষি যন্ত্রপাতির ব্যবহার বাড়াতে হবে। কৃষি যান্ত্রিকরণে 3,020 কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, কৃষকরা যাতে কম দামে কৃষি যন্ত্রপাতি কিনতে পারেন সেই লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোকে কাজ করতে হবে। এগ্রিকালচার আমাদের যদিও ছোট দেশ, কিন্তু আমাদের 9 মিলিয়ন হেক্টর ছিল কাল্টিভেবল ল্যান্ড, কিন্তু পশ্চিমা দেশগুলোতে একটা ফসল করে, একটা ভুট্টা, একটা গম। আমরা 3টা ফসল করছি, কাজে 9 মিলিয়ন হলেও এটাকে আমরা বলতে পারি অন্তত 20 মিলিয়ন আমাদের কাল্টিভেবল ল্যান্ড। 21 জুলাই থেকে দেশব্যাপী শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। 22 জুলাই সকালে গণভবনের লেকে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে মৎস্য সপ্তাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৎস্য সপ্তাহের এবারের স্লোগান, মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি। আয়োজনে দেশব্যাপী মাইকিং, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে জনসচেতনতামূলক প্রচারণা চালাবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এছাড়াও মৎস্য খাতে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্যের বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। মাছে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযানও চালাবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানায় সংস্থাটি। এছাড়া চাষিদের মৎস্য চাষ বিষয়ে পরামর্শ প্রদান ও চাষের উপকরণ বিতরণ করা হবে। মৎস্য সপ্তাহ চলবে 27 জুলাই পর্যন্ত। করোনার কারণে গতি কমে আসে বিশেষ ব্যবস্থার মাধ্যমে দ্রুত প্রকল্প বাস্তবায়নে একমত হয়েছে বাংলাদেশ, এশীয় উন্নয়ন ব্যাংক ও প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলো। বুধবার এক ভার্চুয়াল ত্রিপক্ষীয় সভায় এই ঐক্যমত হয়। করোনার কারণে এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে পরিচালিত 49টি প্রকল্পের কমপক্ষে 40টি প্রকল্প বাস্তবায়নের গতি কমে গেছে। প্রাথমিক হিসেব অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে প্রকল্প বাস্তবায়নে বিশেষ ব্যবস্থা নেওয়া না হলে এবছর চুক্তির বাস্তবায়ন 20 ভাগ কমে যেতে পারে। ফলে এডিবি থেকে বাংলাদেশের তহবিল প্রাপ্যতা কমতে পারে 30%। এডিবির প্রতিবেদন বলছে, জানুয়ারি থেকে জুন পর্যন্ত সংস্থাটির সাথে বাংলাদেশের লক্ষ্যমাত্রার মাত্র 13.8% চুক্তির সম্পাদন হয়েছে এবং অর্থ ছাড়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে মাত্র 20.41%। সভায় জনগণ যেন সুফল ভোগ করতে পারে সেই জন্য নির্ধারিত মেয়াদে প্রকল্প বাস্তবায়নের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। করোনা সংকটের মধ্যে কোরবানি ঈদের প্রস্তুতি শুরু করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোরের চক বৈদ্যনাথের ব্যবসায়ীরা। তবে গত কয়েক বছরে ট্যানারি মালিকদের কাছ থেকে চামড়ার বকেয়া টাকা না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। এ অবস্থা চলতে থাকলে চামড়া পাচারের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
নাটোর রাজশাহী মহাসড়কে চকবৈদ্যনাথ এলাকায় দুই পাশের 1 কিলোমিটার জুড়ে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার। কোরবানির ঈদ উপলক্ষে সেখানে চলছে আড়ত পরিষ্কার সহ কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণের প্রস্তুতি। গত বছরের পাওনা আদায় করতে দেশের বিভিন্ন স্থান থেকে চকবৈদ্যনাথে আসতে শুরু করেছেন ব্যবসায়ীরা। তবে ট্যানারি মালিকরা আগের টাকা পরিশোধ না করায় তাদের পাওনা পরিশোধ করতে পারছেন না নাটোরের ব্যবসায়ীরাও। তারা জানান অর্থাভাবে কাঁচা চামড়া কেনাবেচা না হওয়ায় নাটোরের আড়তে ধস নেমেছে। এই বছরও টাকা না পেলে কোরবানির প্রস্তুতির বদলে পথে বসতে হবে তাদের। লবণ কিনবে, চাকু কিনবে, লোকজন ঠিক করবে, একটা লোকের মজুরি 1000 টাকা দেওয়া লাগে ঈদের চামড়া ঠিক করার জন্য। এখন এই লোক যে ঠিক করবে কিসের আশঙ্কা, টাকা পাবে কিনা তারও ঠিক নেই। বিক্রি কম হওয়ার কারণে আমাকে তো লস হয়ে যায় অনেক, বুঝলেন। এখন যে বর্তমানে যে পিছনে টাকা পয়সা আছে এগুলো তো পারছি না, আমরা না পাওয়ার কারণে মাল কিনতে পারতাছি না। এদিকে চীন চামড়া শিল্পকে শুল্কমুক্ত ঘোষণা দেওয়ায় আগামী বছরগুলোতে চামড়া ব্যবসা ভালো হবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। চামড়া রপ্তানির মাধ্যমে ট্যানারি মালিকরা বকেয়া পরিশোধ করতে পারবে বলেও মনে করছেন তারা। যেহেতু চীনই আমাদের দেশে মূলত মেইন খরিদ্দার, চীন যদি শুল্ক প্রত্যাহার করে তাহলে অবশ্যই আমাদের দেশের চামড়া ব্যবসা অনেক ভালো হবে। এবং সামনে ঈদ আসতেছে, ঈদকে কেন্দ্র করেও আমরা মনে হয় সারা দেশের চামড়া বেচা কেনাটাও ভালো হবে। আমাদের যে চামড়ার যে দুর্দিন, সেই দুর্দিন থেকে আমরা সুদিনে আসতে পারবো বলে আমরা আশা করছি। তবে কোরবানির চামড়ার সঠিক দাম না পেলে লোকসানের পাশাপাশি চামড়া পাচারের শঙ্কা জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বছরের প্রথম প্রান্তিকে রেকর্ড সংকোচনের পর দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়িয়েছে চীনের অর্থনীতি। এপ্রিল থেকে জুন পর্যন্ত দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে 3.2%, যা নির্ধারিত লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে। এতে চীন অর্থনৈতিক মন্দা এড়াতে সক্ষম হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বুধবার চীনের পরিসংখ্যান ব্যুরো এ তথ্য প্রকাশ করেছে। তবে বছরের প্রথম 6 মাসে গত বছরের তুলনায় অর্থনীতি 1.6% সংকুচিত হয়েছে। চলতি বছর করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউনের কারণে বছরের প্রথম 3 মাসে ব্যাপক সংকোচন হয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির। এ সময় অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যায় 6.8%, যা 1992 সালের পর সবচেয়ে খারাপ অবস্থা। তবে দ্বিতীয় প্রান্তিকে চীনে অর্থনৈতিক কার্যক্রম শুরু হতে থাকায় অবস্থায় ইতিবাচক পরিবর্তন আসতে শুরু হয়। এছাড়া অর্থনীতি ঘুরে দাঁড়ানোর পেছনে চীনা সরকারের কর ছাড় সহ বিভিন্ন পদক্ষেপ ও অবদান রেখেছে বলে মনে করছেন তারা। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের শেষ কার্যদিবসের সূচক ও লেনদেন কমেছে দেশের 2 স্টক এক্সচেঞ্জে। এই সময় ঢাকার শেয়ার বাজারের লেনদেন নেমেছে 250 কোটিরও নিচে। এছাড়াও ডিএসইতে ক্রেতা সংকটের কারণে 60 প্রতিষ্ঠানেরই দর ছিল অপরিবর্তিত। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে 8.3 লাখ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শুরু থেকে নেতিবাচক অবস্থানে ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 9.95 পয়েন্ট কমে অবস্থান করছে 4069 পয়েন্টে। সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও, নেমে এসেছে 250 কোটির নিচে। আগের কার্যদিবসের চেয়ে 41 কোটি 86 লাখ টাকা কমে হাতবদল হয়েছে 225 কোটি 97 লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া 329টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 58টির, কমেছে 74টির এবং দর অপরিবর্তিত রয়েছে 197টি প্রতিষ্ঠানের। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজও প্রথম অবস্থান ধরে রেখেছে বেক্সিমকো ফার্মা, দ্বিতীয় জেনেক্স ইনফোসিস এবং তৃতীয় অবস্থানে ইসলামী ব্যাংক। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকার প্রথম অবস্থানে জিল বাংলা সুগার মিল, দ্বিতীয় স্টার্ন ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে পায়োনিয়ার ইন্স্যুরেন্স। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 44.3 পয়েন্ট, লেনদেন হয়েছে 8 কোটি 3 লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।